আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। এবং সর্বশেষ জানাব রিমান্ডে সাবেক নির্বাচন কমিশন হাবিবুল আউয়ালের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখোশ উন্মোচন। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়ায়। আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টের সেনাপাড়ায় আছেন তিনি। বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময়ের মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিলাসভাজন হন। কে এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। বাংলাদেশের পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদে যেসব পুলিশের মহাপরিদর্শক আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্মাবলম্বী আজ পর্যন্ত পায়নি। তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত এক পুলিশ কর্মকর্তা, যিনি পুলিশের সর্বোচ্চ এইসব পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা লাগুক না কেন তা করতে তিনি প্রস্তুত। ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় এই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা। এমনকি খোদ আইজিপি তাকে জমাখরচ দিয়ে কথা বলতেন, কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার র এয়ার প্রোটেকশন। ফাঁস হওয়া একটি অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন অনুসারে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে কলকাতার এক হোটেলে ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে গোপন বৈঠক করেন বিপ্লব কুমার। সেই বৈঠকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার ছক আঁকা হয় বলে অভিযোগ। অনেকের মতে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত হঠাৎ তার পদোন্নতি, কৌশলগত নিয়োগ এবং কিছু বিতর্কিত কর্মকাণ্ড সবকিছু যেন এক অদৃশ্য ছায়া নির্দেশ করছে। বিপ্লব র এর আস্থাভাজন, কারণ বিপ্লব প্রচণ্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলে তার শরীরে চুলকানি শুরু হয়। একটি রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী যখন নিরপেক্ষতার চেয়ে পক্ষপাতিত্বের পথে হাঁটে, তখন গণতন্ত্র হুমকির মুখে পড়ে। বাংলাদেশ পুলিশের ডিআইজি বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি বিরোধী দল বিএনপি ও জামায়াতের নেতা ও কর্মীদের উপর করেছেন লাগাতার নির্যাতন, আটক, গুম, এমনকি মৃত্যুর হুমকি পর্যন্ত। ২০২৪ সালের শেষ দিক থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের সময় রাজধানী ঢাকায় পুলিশি অ্যাকশনের নেতৃত্বে ছিলেন ডিআইজি বিপ্লব কুমার। অভিযোগ, তার নেতৃত্বেই বিশেষ করে বিএনপি ও জামায়াতের কর্মীদের উপর চলে শারীরিক নির্যাতন, ক্রসফায়ারের হুমকি এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চাপ। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্যমতে ২০২৩ সালে বিএনপির অন্তত ১৫০০ নেতাকর্মী আটক হন এবং তাদের মধ্যে অনেকেই অভিযোগ করেন তাদের উপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। অভিযুক্ত ছিলেন বিপ্লব কুমার সরকারের নেতৃত্বাধীন একটি বিশেষ পুলিশ ইউনিট। বিএনপি দাবি করে তাদের শান্তিপূর্ণ মিছিলে বারবার পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের নেপথ্যে ছিলেন এই কর্মকর্তা। তারা সরকারের উচ্চ পর্যায়ে তার রাজনৈতিক আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশ্যে উদ্বেগে জানিয়েছে। তারা বলেছে, বাংলাদেশে টার্গেটেড টর্চার একটি উদ্বেগজনক প্রবণতা, যেখানে বিরোধী দলগুলোর সদস্যদের শারীরিক এবং মানসিকভাবে নিপীড়ন করা হচ্ছে। জানা যায়, চাকরি জীবনের শুরু থেকেই বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। ২১তম বিসিএস ক্যাডারে চাকরি নেয়া বিপ্লব সরকার ১৯৯৪ সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি। জগন্নাথ হলের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লবসহ ১৫ জন ছাত্রলীগ কর্মী গ্রেফতার হয়েছিল। তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল, যার একটি কপি এসেছে আমাদের হাতে। পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদায় ট্রেনিংও করেছিলেন বিপ্লব। তার নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতে বিএনপির শাসনামলে কোনো সুবিধা করতে পারবেন না, এমনটি ভেবেছিলেন এই বিপ্লব, যার ফলে ২০০৩ সালে ডিবি ভিসা পেয়ে তিনি পুলিশে চাকরি রেখেই আমেরিকায় চলে যান। ৭ বছর আমেরিকা থেকে লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ফেব্রুয়ারিতে তিনি দেশে ফেরত আসেন। পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি। জানা যায়, কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয়,
কিন্তু দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি। শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী 2021 সালের অক্টোবর মাসে পীরগঞ্জে 20টিরও বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল। এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকমের শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয়। ভারতের গোয়েন্দা সংস্থা এর সহায়তায় কয়েকটি বিশেষ মহলের ছত্রছায়া ও আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকার গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ মহলের চাপেই পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে এ পর্যন্ত 20 বার শ্রেষ্ঠ ডিসি মনোনীত করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে 2014 সালে পিপিএম ও 2016 সালে বিপিএম পদক দেয়া হয়েছে তাকে। ছাত্র জনতার অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগেও নিজেকে উজাড় করে করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম খুন গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার। নারীলিপ্স ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব গুলশান 2-এর 41 নম্বর রোডের 7-এর এ ভবনে অবস্থিত ছোয়া ফিজিও ও ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী। তেজগাঁও বিভাগের ডিসি থাকাকালীন সময় বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোয়ার স্বামী একজন কাস্টম কর্মকর্তা। স্ত্রীর বেপরোয়া জীবন এবং বিপ্লবের সাথে পরকীয়া সম্পর্কের বিষয় তিনি জেনেছেন, কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তিনি কিছুই করতে পারেন না। 2019 সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তখন তাদের নিয়মিত যোগাযোগে কিছুটা বাধা সৃষ্টি হয়। তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবারও পূর্ণদমে পরকীয়া প্রেমিকার সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার। বিপ্লব সরকারি গাড়ি ঢাকা মেট্রো খ 11-7552-এ করে ছোয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যান। বিগত দশম, একাদশ ও দ্বাদশ 3 বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 19 জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা রেখে শেরেবাংলা নগর থানায় একটি মামলাও দায়ের করে বিএনপি। এ বিষয়ে সালাউদ্দিন খান বলেন, বিতর্কিত এই 3 নির্বাচককে ঘিরে বারবার অভিযোগ করার পরেও তৎকালীন সিইসি ও সংশ্লিষ্টরা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা আশা করি বর্তমান নির্বাচন কমিশন এই বিষয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে। আমরা বিএনপি মহাসচিবের এই সংক্রান্ত চিঠি জমা দিয়েছি। যেহেতু নির্বাচন ভবন আগারগাঁও এলাকায়, সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে বলেও জানান বিএনপি নির্বাহী কমিটির এই সদস্য। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, বিএনপির একটি প্রতিনিধি দল থানায় এসে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে। এতে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 19 জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। জানা যায়, 2014 সালের 5ই জানুয়ারির দশম নির্বাচনে 300 আসনের মধ্যে 153টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে যান। সেই সংসদকে বিনা ভোটে সংসদ আখ্যা দেয় ভোট বর্জন করে বিএনপি। কাজী রকিবউদ্দিন আহমেদ নেতৃত্বাধীন ওই কমিশনের 4 নির্বাচন কমিশনার ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ,